স্টুডেন্ট, আমি তোমাদের সাকিনা ম্যাম এবং তোমাদেরকে স্বাগত জানাই আমাদের স্কুলবেলা ইউটিউব চ্যানেলে। আবার নিয়ে চলেছে আরেকটা নতুন বিষয় নিয়ে। বিষয়টি হলো বাংলা বিষয়, ক্লাস অষ্টম শ্রেণী। দেখো, আগেই তোমাদের সঙ্গে আমার দেখা হয়েছে দুটি বিষয় নিয়ে। আমাদের আরেকটি বাংলার স্যার আছেন, তিনিও আমাদের বাংলা পড়ান। তো আমি আরেকটা অন্য বিষয় নিয়ে চলেছি। দেখো কি আছে এখানে, সাহিত্য মেলা বাংলা অষ্টম শ্রেণী। গল্পের নাম কি? পথ চলিত। দেখতেই পাচ্ছ কে লিখেছেন? সুনীতি কুমার চট্টোপাধ্যায়। এখানে দেখো, শুরু করার আগে একটা ছবিটা দেখিয়ে দিই যাতে তোমাদের একটু মনোযোগ লাগে গল্পের মধ্যে। এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি। দেখো এখানে কি পড়ে আছে, দেখো এগুলো আমরা সাধারণত কোন কোন দেশের মধ্যে দেখতে পাই যারা এরকম পোশাক পরিধান করে। তো আমাদেরকে আমরা গল্পের বিষয় তাই নিয়ে আলোচনা করব। আর এইখানে আরেকজন আছেন, ইনি হলেন লেখক। তো ইনি কাদের সঙ্গে পরিচিত হচ্ছেন? যারা হচ্ছে আফগানিস্তান থেকে এসেছেন। দেখো তার এবার এই বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব, কিভাবে কি তাদের সঙ্গে আলাপ হলো। দেখো তোমরা প্রথমেই বলে দিয়েছি, সাহিত্য মেলা কি হচ্ছে বাংলা অষ্টম শ্রেণী, দ্বিতীয় পাঠের পথ চলতি কি হচ্ছে সুনীতি কুমার চট্টোপাধ্যায়। সব সময় জানবে, যে কোনো পড়া হোক না কেন, সর্বপ্রথম আমাদের কবি সম্পর্কে জানা সব সময়ের জন্য উচিত। তো প্রত্যেকটা পড়ার মধ্যে আমি কবি পরিচিতি সম্বন্ধে বলেছি, তো এই পড়ার মধ্যে আমি কবি পরিচিতি সম্বন্ধে বলবো। দেখো কবি পরিচিতি কি হচ্ছে, সুনীতি কুমার চট্টোপাধ্যায় মূলত ভাষাতাত্ত্বিক। ভাষাতাত্ত্বিক মানে কি? যিনি অনেক ভাষা জানেন, ভাষা সম্বন্ধে তার অনেক জ্ঞান আছে। শিক্ষাবিদ, সাহিত্যিক হিসেবে পরিচিতি হলেও তার সাহিত্যিক পরিচয়ের মধ্যে একটি বিশেষ দিক হলো তার ভ্রমণ কাহিনী। কি ভ্রমণ কাহিনী? এই পড়াটার মধ্যে, এই গল্পটার মধ্যে এই ভ্রমণ সম্পর্কেই আমরা আলোচনা করব। ও স্মৃতিকথা লেখার মাধ্যমে সাহিত্য জগতে তার অবদান, মানে কি হচ্ছে, যে স্মৃতিকথা লিখেছে তার কতটা অবদান আছে সেই সম্বন্ধেও তোমরা জেনে রাখো। তিনি রবীন্দ্রনাথ ঠাকুরকে, রবীন্দ্রনাথ ঠাকুরকে অ্যাকুম্পানা করে বিভিন্ন দেশে ভ্রমণ করেন এবং সেই সব অভিজ্ঞতার ভিত্তিতে রবীন্দ্র সঙ্গমে, দীপময় ভারত ও শ্যামদেশ সহ বেশ কিছু ভ্রমণ কাহিনী রচনা করেছেন। তাহলে দেখো কি কি ভ্রমণ কাহিনী রচনা করেছে? রবীন্দ্র সঙ্গম, দীপময় ভারত ও শ্যামদেশ। দেখলে আমাদের অলরেডি এখানে দেওয়া আছে, তোমরাও লক্ষ্য করবে, যখন বলবো শুনবে, সাথে সাথে লক্ষ্যও করবে। এছাড়া তিনি পশ্চিম যাত্রীর ডায়েরি, জাভা যাত্রীর পত্র, যাত্রী গ্রন্থগুলো রচনা করেন। দেখতেই পাচ্ছ আরো কত কি রচনা করেছেন। দেখো সাহিত্যে তার প্রভাব, সাহিত্যের মধ্যে তার কি প্রভাব পড়েছে দেখো। ভ্রমণ কাহিনী, ভ্রমণ মানে জানো, যখন আমরা কোথাও ঘুরতে যাই, তো যেসব কাহিনী আমরা অনুভব করি, উপলব্ধি করি, সেগুলোকে আমরা তুলে ধরি। তো সেগুলো এখানে বলা হচ্ছে ভ্রমণ কাহিনী। কি হয়েছে? সুনীতি কুমারের ভ্রমণ কাহিনী তার ভাষাতাত্ত্বিক বিশ্লেষণ ও পর্যবেক্ষণ ক্ষমতাকে সাহিত্যিক রূপে প্রকাশ করে। তার লেখা ভ্রমণ কাহিনীগুলি কেবল বহুলই নয়, বরং অভিজ্ঞতার স্বাদও যোগ করে। দেখতে পাচ্ছ এগুলোর মধ্যে কত অভিজ্ঞতাও রয়েছে। তারপরে দেখো ভাষাগত দক্ষতা। ভাষা, তিনি হলেন একটা ভাষাতাত্ত্বিক, তাই বলা হচ্ছে দেখো ভাষাগত দক্ষতা। ভাষা তত্ত্বের ক্ষেত্রে তিনি প্রভূত অবদান রাখলেও তার এই দক্ষতা সাহিত্য রচনায় ও প্রভাব ফেলেছিল। দেখো তার সাহিত্য রচনায় কতটা প্রভাব ফেলেছে। তার লেখায় ভাষার যে বিশ্লেষণ ও গভীরতা দেখা যায়, তা ভাষা বিজ্ঞানের মতোই সাহিত্যকেও সমৃদ্ধ করেছে। দেখো তিনি যে ভাষাগুলো প্রয়োগ করেন, তার সাথে সাথে দেখো ভাষা বিজ্ঞানের মতোই সাহিত্যকেও সমৃদ্ধ করেছে। উপাধি, উপাধি কি? রবীন্দ্রনাথ স্বয়ং তাকে ভাষাচার্য উপাধিতে ভূষিত করেছিলেন, যা তার ভাষাতাত্ত্বিক ও সাহিত্যিক উভয় ক্ষেত্রেই তার অসাধারণ প্রতিভা স্বীকৃতি। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর তাকে কি উপাধিতে ভূষিত করছে? ভাষাচার্য। দেখতেই পাচ্ছ। বিশেষ রচনা,
রবীন্দ্রনাথ সঙ্গমে দীপময় ভারত ও শ্যামদেশ। রবীন্দ্র সঙ্গমে দীপময় ভারত ও শ্যামদেশ, এটি তার একটি গুরুত্বপূর্ণ ভ্রমণ কাহিনী। কি কাহিনী? ভ্রমণ কাহিনী, যা রবীন্দ্রনাথকে সঙ্গে নিয়ে তার দীপময় ভারত ও শ্যামদেশ ভ্রমণের অভিজ্ঞতা ধারণ করে। তাহলে দেখতেই পাচ্ছ কি কি নিয়ে তার অভিজ্ঞতা ধারণ হচ্ছে, একটা দীপময় ভারত আর একটি হচ্ছে শ্যামদেশ যাত্রী। এই গ্রন্থে দুটি অংশ ছিল, কি কি? পশ্চিম যাত্রীর ডায়েরি এবং জাভা যাত্রীর পত্র। তাহলে কি কি? পশ্চিম যাত্রীর ডায়েরি, আরেকটি হলো জাভা যাত্রীর পত্র, যা তার ভ্রমণ অভিজ্ঞতা ও চিন্তা ভাবনা প্রকাশ করে। দেখো, গল্পের মূল বিষয়বস্তু, গল্পের যেটা মূল জিনিস সেটা আমরা এর মধ্যেই জেনে যাব। দেখো, সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের পথ চলতি গল্পটির মূল বিষয়বস্তু হলো সাধারণ মানুষের জীবনে চালচিত্র। তারা সাধারণ জীবনে কিরকম সেটা দেখো, বিশেষত সাধারণ মানুষের দুঃখ কষ্ট ও তাদের জীবন সংগ্রামের প্রতিচ্ছবি, যা মূলত ট্রেনের কামরার পরিবেশকে কেন্দ্র করে চিত্রিত হয়েছে। তো এখানে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি, তাহলে কি দেখলে যে কিভাবে তারা এতে ট্রেনের কামরা, তাহলে আমরা আমাদের এই গল্পের বিষয়ের মধ্যে যে আলোচনাটা হবে সেখানে হবে ট্রেনের সম্পর্কে, কিভাবে ট্রেনের যাত্রা হলো, কিভাবে কি ট্রেনের মধ্যে তাদের কথোপকথন হবে, সেই সব নিয়েই আলোচনা করব। তো এখানে যে মূল বিষয়টি সম্বন্ধে ওই জন্য তোমাদেরকে একটু ছোট্ট করে জানিয়ে দেওয়া হচ্ছে যে এর বিষয়ে আসলে আছে কি। তো আমরা পাঠ্যাংশে প্রবেশ করার আগেই তো জানিয়ে দিলাম যে ট্রেনের কামরার বিষয় আলোচনা করব। পরিবেশকে কেন্দ্র করে চিত্রিত হয়েছে। গল্পটিতে সমাজের বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে লেখকের নিজের অভিজ্ঞতা ও তাদের প্রতি সহানুভূতি তুলে ধরা হয়েছে, যেটা লেখক স্বয়ং নিজেই অনুভব করেছেন। এটা কোনো কারোর বিষয় সম্বন্ধে সে তুলে ধরেননি, এটা তিনি কিভাবে ট্রেনের যাত্রার সময় কিরকম কি উপলব্ধি করেছেন তিনি সেই বিষয়টি এই পথ চলতি গল্পের মধ্যে তুলে ধরেছে। সামাজিক পর্যবেক্ষণ, লেখক ট্রেনে নিজের যাত্রাপথে বিভিন্ন ধরনের মানুষের সঙ্গে দেখা করেন এবং তাদের জীবনযাপন, কথা ও আচরণ পর্যবেক্ষণ করেন। তাহলে লেখকের কি হচ্ছে, ট্রেনে যখন যাত্রা করছেন তার যাত্রাপথে হচ্ছে বিভিন্ন মানুষজনের সঙ্গে তার দেখা হচ্ছে, তাদের আচরণ কিরকম, তাদের ভাষা কিরকম, সেই সম্বন্ধে সে কি করছে, পর্যবেক্ষণ করছে, জানছে সেগুলো সম্বন্ধে, তারা কিভাবে কথা বলে, তারা কিরকম কি জীবনযাপন করে, সেগুলো তাদের থেকে সে গ্রহণ করছেন। তারপরে দেখো, সাধারণের জীবন সংগ্রাম। গল্পটিতে সাধারণ মানুষের দারিদ্র্য, অভাব ও তাদের দৈনন্দিন জীবনের কঠিন বাস্তবতার চিত্র তুলে ধরা হয়েছে। তাহলে লেখাটার মধ্যেই বুঝতে পারছো যে গল্পতে কি বলা হচ্ছে, যে সাধারণ মানুষের দারিদ্র্য, অভাব, দৈনন্দিন জীবন যে কতটা কঠিন হতে পারে সেটাই সে তুলে ধরেছে। সহানুভূতি ও মানবতা, লেখক তার চারপাশের মানুষের প্রতি সহানুভূতি ও ভালোবাসা অনুভব করে এবং তাদের কষ্টের ভাগীদারি হন। মানে কি করছে, তাদের জীবন কেমন, তাদের চারিপাশের মানুষের যে কষ্ট তা কিরকম হয় সেগুলোও লেখক অনুভব করছেন। ছোট ছোট ঘটনা, পথে দেখা হওয়া ছোট ছোট ঘটনা, মানুষের কথাবার্তা ও তাদের অনুভূতি গল্পের মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে। তাহলে দেখতেই পাচ্ছ যে গল্পের মধ্যে ছোট্ট ছোট যে সিচুয়েশন গুলো হচ্ছে, যেগুলো ঘটছে সেগুলো লেখক তুলে ধরেছেন। আত্মজীবনীমূলক অনুভূতি, কি হচ্ছে, লেখকের ব্যক্তিগত অভিজ্ঞতার সঙ্গে সাধারণ মানুষের জীবনকে মিশিয়ে একটি আন্তরিক ও বাস্তবধর্মী রূপ দেওয়া হয়েছে, যা গল্পের মূল আকর্ষণ। তাহলে গল্পের যে মূল আকর্ষণ সেটি হলো কি, যে লেখকের ব্যক্তিগত অভিজ্ঞতা, মানে নিজস্ব অভিজ্ঞতা, সাধারণ মানুষের জীবনকে মিশিয়ে একটি আন্তরিক ও বাস্তবিক রূপ দেওয়া হয়েছে। মানে সাধারণ মানুষের জীবনকে তাতে মিশিয়ে দিচ্ছে, সেটাকে বাস্তবে কি হচ্ছে, উপলব্ধি করছে। দেখো, ব্যাপারটা খুব সম্ভবত, এটা আবার আমরা কি হচ্ছে পাঠ্যাংশে প্রবেশ করে ফেলেছি। দেখো, ব্যাপারটা খুব সম্ভবত 1928 সালে শীতকালে ঘটেছিল। কি বলা হচ্ছে তাহলে গল্পটাতে,
তো গল্পটিতে বলা হচ্ছে ব্যাপারটা কোন সময় ছিল, 1928 সাল। কোন সময়ে, শীতকালে। তাহলে কখন ঘটেছিল, শীতের সময়। বছর আর তারিখটা ঠিক মতন মনে পড়ছে না, মানে এখন তারিখটা মনে নেই কিন্তু সালটা মনে আছে যে 1928। দেখবে অনেক সময় এগুলো আমাদের পরীক্ষার মধ্যেও দেখবে দিয়ে থাকে যে কোন সালটা ছিল, হতেই পারে। তারপরে দেখো কি হচ্ছে, শ্বশুরালয় গোয়া থেকে ফিরছি, মানে শ্বশুরালয় মানে কি, শ্বশুর বাড়ি থেকে। কোথা থেকে ফিরছে, গোয়া থেকে ফিরছে। এই গোয়াটা কোথায় জানো, এটা হচ্ছে বিহারের মধ্যে অবস্থিত, সেখান থেকে আসছে সে। দেহরাদুন এক্সপ্রেস ধরবো, কোন এক্সপ্রেস ধরবে বলছে, দেহরাদুন। তাহলে প্রশ্ন যদি করে যে কোন এক্সপ্রেসের এখানে কথা বলা হয়েছিল, তাহলে তোমরা উত্তরে কি দেবে, দেহরাদুন এক্সপ্রেস। সঙ্গে একখানি মধ্যম শ্রেণীর রিটার্ন টিকিটের ফিরতি অংশ আছে, মানে সাথে সাথে একটা মধ্যম শ্রেণী, সে আবার পুনরায় ফিরে আসবে সেই অংশও তার কাছে আছে। স্টেশনে পৌঁছে দেখলুম, মানে যখন স্টেশনে যাচ্ছে তখন সে পৌঁছে কি দেখছে, ট্রেন যথাকালে এলো, মানে ট্রেনটি কি হলো, যথা সময়ে, যথেষ্ট সময় চলে এসেছে। কিন্তু কি হচ্ছে দেখো, কিন্তু কেন জানি না গাড়িতে সেদিন অসম্ভব ভিড় দেখলুম, মানে ট্রেনটা যথেষ্ট সময় চলে এসেছে কিন্তু তার সত্ত্বেও কি দেখো গাড়িতে প্রচন্ড ভিড়, প্রচন্ড। মধ্যম শ্রেণীর কোনো কামরায় তো ঢুকতেই পারা যায় না, মানে মধ্যম শ্রেণীর যে কামরাগুলো ছিল তাতে মানে সে পা রাখতেই পারছিল না। দ্বিতীয় শ্রেণীর গাড়িগুলিতেও লোকে মেঝেতে বিছানা করে নিয়ে কোথাও বা বসে দাঁড়িয়ে যাচ্ছে, মানে যে দ্বিতীয় শ্রেণী সেখানে কি করছে, লোকেরা যেমন হোক করে তারা শুধু যাতে যেতে পারে সেইটুকু ব্যবস্থা করে নিয়ে তারা চলে যাচ্ছে। তো লেখক সেটা দেখলেন। সম্ভবত ট্রেনটা একবার ঘুরে দেখবার মতলবে ইঞ্জিনের দিকে চলছি, মানে কি হচ্ছে, সে ভাবছে ট্রেনের কোন দিকটা অন্তত সে একটু থাকতে পারবে, লেখক থাকতে পারবে, তো সেই অনুযায়ী যেদিকে ইঞ্জিন সেদিকে চলে যাচ্ছে লেখক। এমন সময় দেখি একটা বড় তৃতীয় শ্রেণীর বগির কাছে একেবারেই লোকের ভিড় নেই। কি দেখছে, যে একটা তৃতীয় শ্রেণীর বগি, ওইখানে কি হচ্ছে, যে ওইখানে গিয়ে দেখছে লেখক যে একেবারে লোকের ভিড় নেই। সে অবাক হলো দেখে যে কি ব্যাপার, কেন ভিড় নেই। এখানে দেখো, গিয়ে দেখি কি দেখছে, গিয়ে এই বিরাট গাড়িখানি গুটি কতক কাবুলিওয়ালার দখলে, মানে এই যে কামরাটা, এই কামরার মধ্যে কাদেরকে দেখলো, কাবুলিওয়ালা। কাবুলিওয়ালা মানে জানো, যারা কাবুল থেকে এসেছেন। কাবুল হচ্ছে কোথায়, আফগানিস্তানে, যেটি হলো বর্তমানে আফগানিস্তানের রাজধানী। তো কাবুলিওয়ালা দখলে, তাদের অধীনে। কেউ সেখানে গেলে বা জানালা দিয়ে উকি মারলে হুঙ্কার ছাড়ছে, মানে তারা একটা যেন তাদেরকে ভয় দেখাচ্ছে। তো কেউ তো ওইখানে কি হচ্ছে, যাচ্ছেই না। এ গাড়ি তোমারা ওয়াস্তে নেই जो तुम इधर, মানে এই গাড়ি মানে কি হচ্ছে, বলতে চাইছে যে এই গাড়ি মানে এইটা তোমাদের, ওয়াস্তে মানে তোমাদের, ওয়াস্তে মানে কি জন্যে, নেহি তোমাদের জন্য না, जो तुम इधर মানে তুমি যে এইদিকে আসছো। জবরদস্ত চেহারার কাবুলিওয়ালারা এই হুঙ্কার দ্বারা লোক ঠেকিয়ে রাখছে, মানে কি হচ্ছে, তাদের জবরদস্ত মানে কি একটা, মানে তাদের শক্তিশালী চেহারা, তো তার দ্বারা তারা কি করছে, হুঙ্কারের দ্বারা লোক ঠেকিয়ে রেখেছে। রেলের কর্মচারী বা পুলিশ এর ত্রিসীমানাতেও ঘেঁষছে না, মানে পুলিশ যে কর্মচারী কেউই এখানে আসছে না। তখন ঠিক করলুম এই গাড়িতেই ঢুকবো। তখন লেখক কি ঠিক করলো, যে আমি এই কামরাতে এই বগিতেই প্রবেশ করব, আর ওখানেই জায়গা করে নেব, ওখানটাতেই আমি থাকবো। আমার সাহস হচ্ছে খালি এই জন্য যে আমি 2-4 দিন ফার্সি কথা বলতে পারি, কি 2-4টি ফার্সি কথা বলতে পারি। তাহলে কি বলছে, আমার সাহস হচ্ছে কি, লেখকের সাহস কি, যে তিনি 2-4টি ফার্সি কথা বলতে পারেন। তো কি হচ্ছে 2-4টি। ফার্সি হচ্ছে আফগানিস্তানের শিক্ষিত জনের, মানে ফার্সি কি, ফার্সি আফগানিস্তানে যারা শিক্ষিত
শিক্ষিতদের ভাষা, উচ্চ ভদ্র সমাজের ভাষা, সরকারি ভাষা। তাহলে আসতেই পারে যে আফগানিস্তানের উচ্চ শ্রেণীর ভাষা কি? উচ্চ শ্রেণীর ভাষা হলো ফার্সি। অন্তত তখন তাই ছিল, মানে তখন কি ছিল, ওটাই ছিল। কাবুলিওয়ালা পাঠানদের মাতৃভাষা পশতুর, মানে যে কাবুলিওয়ালা তাদের মাতৃভাষা কি ছিল? পশতুর। পশতুর ভাষা ছিল। তো কি হচ্ছে, পশতুর সম্মান তখন ছিল না, যে তাদের যে কাবুলিওয়ালাদের যে ভাষা ছিল সেই ভাষার কোনো সম্মান ছিল না। কি হচ্ছে, একে তো পশতু ভাষী লোকেদের মধ্যে শিক্ষার সংস্কৃতির অভাব, আর তার উপরে তাদের ভাষায় সাহিত্যও তেমন নেই। মানে কি হচ্ছে, যারা পশতু কথায় মানে ভাষায় কথা বলে তাদের কি হচ্ছে, তারা হচ্ছে শিক্ষিত না, তাদের মধ্যে জ্ঞানের অভাব আছে। তাই কি হচ্ছে, যে তাদের কোনো তেমন সাহিত্যও নেই। তো এখানে এটাই বলা হচ্ছে। আমার মনে হলো এদের মধ্যে ফার্সি বলাটা যখন একটা শিক্ষা আর আভিজাত্যের লক্ষণ, তখন আমি যদি এদের সঙ্গে ফার্সিতে দুই একটা কথা বলি তাহলে এরা প্রথমত একটু হতচকিয়ে যাবে। মানে কি বলছে, যে এরা তো পশতু ভাষায় কথা বলে, তো আমি যদি ফার্সি বলি, এখানে আমি বলতে কাকে বলা হচ্ছে? আমি বলতে লেখককে বলা হচ্ছে। তো যদি আমি ফার্সি কথায় কথা বলি তাহলে এরা কি হবে, এরা অবাক হয়ে যাবে, কারণ এরা তো ফার্সি জানে না। ফার্সি তো হচ্ছে শিক্ষিত সমাজের ভাষা, আফগানিস্তানের যারা শিক্ষিত তারা ফার্সি ভাষায় কথা বলে। তো এখানে কি হচ্ছে, কাবুলিওয়ালাদের ভাষা কি? কাবুলিওয়ালাদের ভাষা হচ্ছে পশতু। তাই সে তখন যে সিদ্ধান্ত নিল যে আমি দু একটি ফার্সি ভাষায় কথা বলবো, তাহলে কি এরা একটু অবাক হয়ে যাবে। বাঙালি বাবু মুখে ফার্সি শুনে আর তারপরে তারা হয়তো আমার জন্য জায়গাও করে দিতে পারে। কি ভাবছে, যে আমি একজন বাঙালি হয়ে যদি ফার্সি বলি এরা অবাক হয়ে যাবে, তারপরে এরা আমাদের জন্য নিজে থেকেই আমার জন্য একটি জায়গা করে দেবে। জবরদস্ত আর মারমুখী হলেও আমি জানি যে এই পাঠানদের মধ্যে আবার একটু শিশু সুলভতাও আছে। মানে এদের চেহারা যতটাই ভয়ঙ্কর হোক না কেন, লেখকের ধারণা যে এরা ভয়ঙ্কর হলেও এদের মধ্যে একটি সুহৃদয় আছে, এদের মধ্যে একটি মায়া আছে। সোজা গিয়ে গাড়ির হাতল ধরে দরজাটা আধ খোলা ছিল। কি হচ্ছে, দরজাটা কি ছিল, মানে অর্ধেক যে খোলা থাকে সেটা বোঝাচ্ছে। আরো টেনে খুলে ভিতরে ঢুকতে যাব, এমন সময় 5-6 জন কি হচ্ছে গুরু গম্ভীর স্বরে হুঙ্কার দিয়ে উঠলো, কিধর আতে হো। কি বলছে, যে ভাবছে যে অর্ধেক খোলা আছে, সে পুরোটা খুলে কি হবে, প্রবেশ করার জন্য যখন প্রস্তুত হচ্ছে তখন কি হচ্ছে 5-6 জন। আমার যদি প্রশ্ন করে থাকে, যখন লেখক দরজাটা অর্ধেক খোলা ছিল, সে প্রবেশ করার জন্য যখন ভিতরে যাচ্ছিল তখন কতজন লোক তাকে আটক করেছিল? 5-6 জন। কি ছিল, গুরু গম্ভীর স্বরে, মানে একটা ভারী আওয়াজে কি বলছে, হুঙ্কার দিয়ে উঠলো, কিধর আতে হো, কোথায় যাচ্ছ? এ গাড়ি তুম লোগ কে ওয়াস্তে নেই, সির্ফ হাম পাঠান লোগ ইসমে যাতে হে। বলছে কি, এই গাড়ি তোমাদের জন্য নয়, এটাই শুধু আমরা পাঠানরা যাব। সির্ফ মানে কি, শুধুমাত্র। আমি এর জবাব দিলুম ফার্সিতে, মরা জগা বি দেও বোরা রে সির্ফ ইক আদমি। অর্থাৎ কি বলছে, যে ফার্সিতে যেটা বলছে তার মানেটা দেখো, আমাকে জায়গা দাও। কি বলছে, আমাকে জায়গা দাও খালি একজন মানুষের জন্য। কতজন? একজন মানুষ, কারণ লেখক তো একাই ছিলেন, তো ওই জন্য বলছেন যে শুধুমাত্র আমাকেই জায়গা দাও। যা অনুমান করেছিলুম ওরা একটু যেন হতভম্ব হয়ে গেল। কেন হয়ে গেল? যে দেখলো যে একজন বাঙালি হয়ে ফার্সি বলছে। একজন আমার কথা বুঝতে না পেরে বললে, ক্যা মাংতা। আমি আবার ফার্সিতে বললাম, বলছে যে কি চাও। একজন না বুঝতে পেরে যখন বললো তখন লেখক আবার বললো, আমি ফার্সিতে বললুম ফার্সি নমি দানি, মানে কি হচ্ছে, ফার্সি নমি গই, মানে অর্থাৎ ফার্সি জানো না, ফার্সি বলতে পারো না। লেখক বলছে, একজন বাঙালি হয়ে লেখক ফার্সিতে একটা কাবুলিওয়ালাদের দলকে কতটা অবাক করে দিচ্ছে। তারা তার ফার্সি ভাষা শুনে তারা অবাক হয়ে যাচ্ছে যে একজন বাঙালি কিভাবে ফার্সি জানে। খুব সম্ভবত এদের মধ্যে ফার্সি জানা লোক ছিল না। তখন আমি নিজের গলাটা
চড়িয়ে একটু উপহাসের সঙ্গে তাচ্ছিল্যের ভাব দেখিয়ে বললুম, ওচ্ছি তোরকই আফগানিস্তান মি আদমি কি দর জবান ই ফার্সি গুফত গি গর্দনে তাকত ই সুমা নিস্ত। কি বলছে, আফগানিস্তানের কোন অঞ্চল থেকে আসছো যে ফার্সিতে কথা বলবার ক্ষমতা তোমাদের নেই? যে ফার্সিতে দেখো আফগানিস্তানের মানুষদেরকে কিভাবে একজন বাঙালি ফার্সি বলে তাদেরকে কতটা তাচ্ছিল্য করলো। এখানেই দেখা যাচ্ছে যে আফগানিস্তানের কোন অঞ্চল থেকে আসছো যে ফার্সিতে কথা বলবার ক্ষমতা তোমাদের নেই। যখন তারা মুখ চাওয়াচুইয়ে করছে তখন গাড়ির ভিতর থেকে একটি ছোকরা, ছোকরা মানে কি কম বয়সী ছেলে, যে ওইখানে কি হচ্ছে অনেক তারা বয়স্ক মানুষজন আছে, তো তার মধ্যে একজন ছোকরা, একজন কম বয়সী ছেলে কি বলছে, ম্যান ফার্সি মি দনাম চি কাহি, অর্থাৎ আমি ফার্সি জানি, কি চাও? সে বলছে আমি ফার্সি জানি, কি চাও বলো। আমি উত্তর দিলুম, মন গুস্তা বুদাম মরা জায়গা বিদে। আমি তো বললুম আমাকে জায়গা দাও। লেখক কি বলেছিলেন, শুধুমাত্র আমাকে একটু জায়গা দাও, কারণ পুরো ট্রেনটা কি ছিল, লোকজনের ভিড় ছিল, তো একমাত্র এই যে পাঠানরা যে বগিটাই ছিলেন সেই বগিটাই ছিল খালি, তাই লেখক সে সিদ্ধান্ত নিয়েছিল যে এই বগিটি করে সে যাবে। তখন সে জিজ্ঞাসা করলেন, কুজামি রবি, অর্থাৎ অর্থাৎ কি, কোথায় যাবে? বুঝতে পারছো, ফার্সিতে জিজ্ঞাসা করছে। জবাব দিলুম, দোর শহর কলকাতা বীর রবম। কোথায় যাবে সে? কলকাতা শহরে যাবে, কলকাতা শহরে যাব। লেখক তাহলে কোথায় যাবেন? কলকাতা শহরে যাবে, ওটাই বলছে। তখন পরস্পর মুখ চাওয়া চাইয়ে করতে লাগলো, মানে একে অপরের কিছু মুখের দিকে দেখছে তারা। ইশারায় দলের অনুমতি পেয়ে ফার্সি বলিয়ে ছোকরাটি বললে, বেলে আন্দার বি আও। আচ্ছা, মানে কি বলছে যে বেলে বেলে আন্দার বি আও, আচ্ছা ভিতরে এসো। কাকে বলছে? লেখককে বলছেন যে ভিতরে এসো। আমি ভিতরে ঢুকতে সেই বিরাট বগির একটা পুরো বেঞ্চি এরা খালি করে আমাকে ছেড়ে দিল। কি করলো, মানে যে একটা ট্রেনে তো জানো যে একটা কিভাবে লম্বায় তার সিট থাকে, সেটাকে কি করলো তারা পুরোটাই খালি করে দিল। কার জন্য? লেখকের জন্য। আমি ভিতরে ঢুকতেই সেই বিরাট কি করলো, প্রথমে যে দেখো বেঞ্চটা খালি করে দিল তারা, তার সঙ্গে একটুখানি সমীহ করার ভাবও ছিল, যেন এক মস্ত আলেম এসেছেন। তারা কি ভাবছে, আলেম মানে কি, যে যার অনেক জ্ঞান আছে। এই আলেম শব্দটা দেখবে যে মুসলিম সমাজেও ব্যবহৃত হয়ে থাকে, যে যার অনেক জ্ঞান থাকে, যে অনেক জ্ঞানী ব্যক্তি হন, তাকে মুসলিম সমাজে আলেম বলে। ইতিমধ্যে গাড়ি ছেড়ে দিলে, মানে কি হলো, গাড়িটা ছেড়ে দিল। কিন্তু গুরু বলে রক্ষা পেলুম, মানে কি হচ্ছে, যে মানে গুরু বলে মানে কি, সে বলতে চাইছে যে ও সে তার ঈশ্বরকে ধন্য জানাচ্ছে যে যেমন হোক করে সে একটু রক্ষা পেল। বুঝতে পারা গেল এরা সবাই হচ্ছে উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ আর পাঠান ট্রাইবাল এরিয়া, অর্থাৎ ইংরেজদের অধীনস্থ পাঠান উপজাতি অঞ্চলের লোক। তাহলে এরা কোথাকার লোক? আমার যদি কোনো প্রশ্ন এসে থাকে যে এরা কোথাকার লোক, এরা সবাই উত্তর পশ্চিম সীমান্তের আর পাঠান ট্রাইবাল এরিয়া, কোথায়, অর্থাৎ ইংরেজদের অধীনস্থ পাঠান উপজাতি অঞ্চলের লোক। খাস কাবুলির মতো সাধারণত এরা ফার্সি জানে না। এরা কি জানে না? এরা ফার্সি ভাষা জানে না। এটা আমার পক্ষে ভারী সুবিধার আর স্বস্তির কথা হলো। মানে কি হচ্ছে, সে কবি ভাবছে যে যাক এরা যে জানে না, তার জন্য কি হচ্ছে, তার পক্ষে এটা আনন্দের বিষয় যে তারা না জানার কারণে আজ সে দেখো সে ট্রেনের মধ্যে একটা পুরো বগির একটা বসার জন্য সিট পেয়ে গিয়েছিল। তার একটাই কারণ, তিনি বাঙালি হওয়ার সত্ত্বেও তাতে ফার্সি বলতে পারেন। ওই দেখে তারা অবাক হয়ে গেছিল যে ফার্সি হচ্ছে আফগানিস্তান সমাজ, মানে যারা শিক্ষিত তাদের ভাষা এটা, তো তার জন্য তারা এটা করেছিল। দেখো তারপরে কি হচ্ছে,
তো স্বস্তির কথা হলো, কারণ ওদের সঙ্গে বাকি যা আলাপ হলো প্রায় সবই হিন্দুস্তানিতে আর বাংলায়। মানে বাকি যেসব আলাপ আলোচনা হলো, হিন্দুস্তানি মানে কি, হিন্দি, হিন্দুস্তানি মানে হিন্দি, যারা কি হচ্ছে, যারা হিন্দিতে কথা বলে, আর হচ্ছে বাংলায়, জানো আমাদের বাঙালিদের ভাষাই হচ্ছে বাংলা। দুই একজন মাঝে মাঝে এক আধ লফজ ফার্সি বললে বটে, কিন্তু এদের বিদ্যেও বেশি দূর এগোলো না, মানে এরা তো বেশি জানে না, ওরা বেশি বলবেই বা কি করে। দেখো ট্রেন চলছে, মানে ট্রেন চলেছে, চারিদিকে বেশ করে তাকিয়ে নিলুম। চারিদিকটা কি করছে, পুরো লেখক দেখে নিচ্ছে। প্রায় 16 জন পাঠান মর্দ, মর্দ মানে কাদেরকে বোঝায়, মর্দ মানে পুরুষ মানুষদেরকে বোঝায়, কাদেরকে বোঝানো হচ্ছে, পুরুষ মানুষদেরকে। এই মানে যদি প্রশ্ন আছে যে কতজন মর্দ ছিলেন এই ট্রেনের মধ্যে, 16 জন। আসতেই পারে, আমাদেরকে পড়ার সাথে সাথে দেখবে আমাদের বাংলা একটা এমন বিষয় যার মধ্যে পড়ার পুরো পাঠ্যাংশের মধ্যেই তার প্রশ্ন উত্তর করা থাকে। কেউ যদি ভালোভাবে শুধু এটা পড়ে রাখে, তাকে মানে বরাঙ্গ যে রিভিশন করতে তারও প্রয়োজন হয় না। তো দেখো 16 জন মর্দ ছিল, সমস্ত গাড়িখানা বাসি কাপড় চোপড়, দেহের ঘর্ম আর তার সঙ্গে হিঙের উগ্র গন্ধে ভরপুর। কি হচ্ছে, মানে গাড়িতে, পুরো গাড়িতে কিসের কিসের গন্ধ ছিল, বাসি জামা কাপড়, মানে যে জামার কাপড়গুলো অনেক দিন থেকে ধোয়া হয়নি, দেহের ঘর্ম মানে দেহের যে ঘাম, ঘামের যে গন্ধ, আর তার সঙ্গে হিঙের উগ্র গন্ধে। হিং মানে কি, এক ধরনের মশলা, আফগানিস্তানে মানে কি হচ্ছে, তারা হিঙের ব্যবসা করে, এটা সাধারণত খাবারে কিংবা ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়। তো তার গন্ধে কিছু ভরপুর, মানে পুরোটা যেন ছড়িয়ে আছে। এই অপূর্ব সৌরভের সংমিশ্রণ কড়াকড়ি ভাবে আমার নাসারন্ধকে আক্রমণ করলে, মানে কি হচ্ছে, এর গন্ধটা কোথায় গিয়ে আক্রমণ করছে, লেখকের নাসিকায়, নাকের ভিতর। তো এরকম যদি মানে অনেক দিনের যদি জিনিস থাকে, দেখো বাসি জামা কাপড়, দেহের ঘর্ম, তার সঙ্গে হিঙের গন্ধ, তো তার মধ্যে যদি যে কোনো মানুষ থাকে, দেখবে তোমাকেও যদি রেখে দেওয়া হয়, তোমারও কেমন হবে, সহ্য করতে পারবে না। তো তারপরে দেখো একটুখানি দূরে উপরের ব্যাংকের উপরে শোয়ান একটি বৃদ্ধ পাঠান আমাকে ঢুকতে দেখে অবস্থা থেকে উঠে খাটন মালা হয়ে আসন নিয়ে বসেছিল। টঙের ওপর থেকে আমাকে নিবিষ্ট চিত্রে দেখে একটু পরে জিজ্ঞাসা করলে, বাবু বাংলাদেশের ধুনি আইসো তুমি কি? কি বলছে দেখো, যে একজন উপরে বসেছিল, যে মানে যে মাচা হয় না, টং মানে কি, দেখো এখানে যে একটা কি হচ্ছে, যে ব্যাংকের উপরে শোয়ান মানে শুয়েছিল একটি বৃদ্ধ পাঠান, ঢুকতে দেখলো যখন লেখককে, সে কি বলছে, অবস্থা থেকে মানে খাটন মালা হয়ে আসন নিয়ে বসেছিল টং এর উপরে, যেগুলো মাচা, টং মানে কি মাচা, উঁচু মাচা হয় না, মানে কি আমাদের তো যখন ট্রেনে দেখবে একটা সিট থাকে, তাকে তো প্রথমে ফেলে রাখা হয়, যখন কেউ শোয়ার প্রস্তুতি নেই সেটাকে তুলে দেওয়া হয়। তো 1 2 3 দেখবে তোমরা নিশ্চয়ই দেখেছো। তো এইভাবে যখন উপরে সে ছিল, সে যখন লেখক প্রবেশ করলো, সেই মাচার উপর থেকে দেখে কি বলছে, নিবিষ্ট চিত্রে মানে মনোযোগ সহকারে, সে মনোযোগ সহকারে লেখককে দেখছিল, এবং ঢুকতে কি বললো, যে বাবু বাংলাদেশ তুমি আইসো, মানে তুমি কি বাংলাদেশ থেকে এসেছো? কাকে জিজ্ঞাসা করছে, লেখককে। আমি জিজ্ঞাসা করলুম। কে জিজ্ঞাসা করলো? আগা সাহেব। আসতেই পারে, দেখো এখানে একটা তোমাকে প্রশ্ন রয়েছে যে তুমি কি বাংলাদেশ থেকে এসেছো, লেখককে এই প্রশ্নটি কে জিজ্ঞাসা করেছিলেন? আমরা কি বলবো উত্তরে? আগা সাহেব। দেখো বোঝাই যাচ্ছে। তোমার ব্যবসা কোথায়? কি বলছে, তোমার ব্যবসা কোথায়? বাংলাদেশে তোমার ডেরা কোথায়, মানে বাংলাদেশে যেখানে বসবাস করো সেটা কোথায়? কি বলছে দেখো, বৃদ্ধ পাঠানটি বললে, পড়ুয়াখালী। কি বললো? পড়ুয়াখালী। বাবু দান্নি ভালো হয়েছে, মানে কি দান্নি মানে কি, ধান, ধান ভালো হয়েছে কি, দেখো ধান ভালো হয়েছে কি জিজ্ঞাসা করছে। তারপরে দেখো, বুঝলুম আগা সাহেবের ব্যবসা হচ্ছে শীত বস্ত্র আর হিং বিক্রি করা। তাহলে আগা সাহেব কি কি ব্যবসা করে? শীত বস্ত্র মানে হচ্ছে শীতে যেসব পোশাকগুলো পরিধান করা হয় সেগুলো বিক্রি মানে ব্যবসা করে, আর হিং, আগেই বললাম দেখো হিংটা কি এক ধরনের মশলা, যেটা খাবার আর ঔষধ তৈরিতে সাধারণত ব্যবহার হয়।
আর চাষিদের টাকা ধার দেওয়া। আর কি করে আগা সাহেব? চাষিদেরকে টাকা ধার দেয়। দেখো আগা সাহেবের তাহলে এগুলো কি, আগা সাহেবের এগুলো কাজ। আমার যদি আগা সাহেব সম্বন্ধে আসে এগুলো তোমাকে জানতে হবে, পড়তে হবে, লিখতে হবে। বাংলার পল্লী অঞ্চলে কি হচ্ছে? পল্লী মানে কি? গ্রাম। বরিশালের পটুয়াখালী বন্দরে তার কেন্দ্র। মানে কোথায় তাহলে তার কেন্দ্রটা? বাংলাদেশের বরিশালের পটুয়াখালীতে। পরে তার সঙ্গে কথা বললুম, দেখলুম তিনি বরিশাইলা ভাষা তার মাতৃভাষার মতনই বলতে পারেন। মানে যে বরিশালের যে ভাষাটা সে বলতে পারে সেটা মাতৃভাষার মতোই। কলকাতার ভাষা তার আয়ত্ত হয়নি। মানে কলকাতাতে যে বাংলা ভাষাটা বলা হয় সেটা সে বলতে পারে না। কি হচ্ছে দেখো, একজন পাঠান একটু আরতি করে আমায় বললে, বাবু তুম ডরো মাত। মানে কি ডরো মাত? মানে কি তুমি ভয় পেও না। একজন পাঠান বলছে, अगर को पूछेगा कि तुम बंगाली पठानों की गाड़ी में बढ़ के कहाँ सैर करते हो, तो हम लोग बोलेगा वो हमारा बाबू है, हमारा हिसाब लिखता है। তার দরদ দেখে খুশি হলুম। মানে কি বলছে, যদি কেউ জিজ্ঞাসা করে যে তুমি পাঠানদের মধ্যে কি করছো, তখন তারা বলছে যে কি বলবে, যে পাঠানদের হিসাবপত্র দেখে। কি তাদের যে এই যে তার প্রতি যে মায়াটা দেখে সে লেখক খুবই খুশি হলেন। কি বলছে, যাতে আমি সগৌরবে এদের সঙ্গে চলতে পারি, এদেরই যেন একজন হয়ে সেইটি তাদের ইচ্ছা। মানে কি হচ্ছে যেন তাদেরই আমি একজন, সেটা তাদের ইচ্ছা প্রকাশ করলো। আমাকে সঙ্গে সঙ্গে কলকাতার কাবুলি ব্যাংকের হিসাব নিবে হিসাব নবিস কেরানি বা ম্যানেজারের মর্যাদা দিলে। মানে কিসের দিচ্ছে? যে একজন কেরানি ও ম্যানেজারের মর্যাদা দেওয়া হলো লেখককে। কাকে দেওয়া হলো তাহলে এই মর্যাদাটা? লেখককে দেওয়া হলো। তারপর দেখো, আমি বললুম, আমি বলতে বললাম লেখক, তোমরা কেউ খুশহাল খা খট্টরের গজল জানো? মানে কি হচ্ছে, খুশহাল খা যে একজন তার গজল সম্বন্ধে এখানে জিজ্ঞাসা করেছে। খুশহাল খা খট্টক হচ্ছেন কে? সম্রাট অরঙ্গজেবের সময়ের মানুষ। কোন সময়ের মানুষ? খুশাল খট্টক অরঙ্গজেবের সময়ের মানুষ। পাঠানদের পস্তু ভাষার সর্বশ্রেষ্ঠ কবি। তাহলে খুশাল খা খট্টক হচ্ছে কাদের সর্বশ্রেষ্ঠ কবি? যে পস্তু ভাষা যে পাঠানদের, তার সর্বশ্রেষ্ঠ কবি। তাতে একটি পাঠান সে যে উপরের ব্যাংকে বসেছিল ভারী খুশি হলো আর উৎসাহিত হয়ে উঠলো। মানে যে উপরে ছিল সে খুব খুশি হলো এবং উৎসাহী হয়ে উঠলো। কেন? কারণ পস্তু ভাষার একজনের যে যারা সব গজল গায়ে তাদের কথা উঠেছে, তো খুশি হবেই। কি বলছে? সে বললে, খুশাল খা খট্টকের গজল শুনবে বাবু, দেখছি তুমি আমাদের সব খবরই জানো, আমি তোমাকে শোনাচ্ছি। মানে বলছে যে তুমি তো লেখক, তুমি তো সবই জানো আমাদের সম্বন্ধে। তো কি বলছে, আমি শোনাচ্ছি। এই বলে সে পাঠান কবি খুশাল খা খট্টকের পস্তু ভাষায় রচিত গজল ধরলে ভাবের আতিশয্যের সঙ্গে কখনো কখনো কানে হাত দিয়ে, কখনো বুকে হাত দিয়ে গানের কলি গাইতে লাগলে। কি মানে যে গাইছিল একবার কানে হাত দিচ্ছে, একবার বুকে হাত দিচ্ছে, সে গজলটিকে সে গাইছিল। দেখো তারপরে তারপরে ঢাকের বাদ্যি থামলেই যেমন মিষ্টি লাগে, তার গান থামলো। মানে কি হচ্ছে, যখন দেখবে কোনো জায়গায় যখন গান হচ্ছে, ঢাক বাজছে, যখন ঢাকটা যখন দেখবে থেমে যায়, তখন দেখবে আমাদের যেন কানটা যেন মনে আরাম আরাম আসলো। তো তখন যে কবি বলতে পারছে না যে তাকে ওইটা ভালো লাগেনি, কিন্তু তার সত্ত্বেও সে মানে এমন ভাব দেখাচ্ছে যে আমায় ভালো লাগছে। তো ওটা যখন থেমে গেল, তো তখন তারও যেন কানটা যেন আরাম পেলো, এমন একটা বিষয়। আমি তখন অতি সহজ আর সরল ভাবে বিষয় অন্তরের অবতারণা করলুম। বোধ খুব বাহ বাহ বেশ। মানে ভালো লাগছিল না, কিন্তু তাদের সঙ্গে যেহেতু বসে আছি, তো তাদের তো একটু নাম করতেই হবে। এটা দেখবে তোমাকে, যদি তুমি এমন একজনের সঙ্গে আছো, তোমাকে না ভালো লাগলেও তার থাকার জন্য শুধুমাত্র তার বলে না, তাকে ভালো ভালো বলতে হয়। তো লেখকও তাই করছিলেন। ধন্যবাদ। পোস্ত গজল তো শোনালে, এখন আদম খান আর দূরখানির মোহাব্বতের কিস্সা কেউ জানো?
কি বলছে মানে তার জিজ্ঞাসা করছে যে আদম খাঁ দূর খানের যে মহব্বত মানে কি ভালোবাসা, কিসসা মানে কি কি ঘটনা তোমরা কেউ জানো? তাতে পাঠানদের একজনের খুব উৎসাহ হলো, বললে কি বলছো বাবু, আদম খাঁ দূর খানের কিসসা শুনবে? এ তো দিল ভাঙা কাহিনী, মানে কি হৃদয় ভাঙা কাহিনী, এটা এটা শুনবে তুমি? আমি তোমাকে শোনাচ্ছি, বলছে যে আমি তোমাকে তোমাকে মানে কি লেখককে শোনাচ্ছি। এই না বলে সে আবার তার কর্কশ যদিও গুরুগম্ভীর কণ্ঠে এই কিস্সা কতটা গান করে আর কতটা পাঠ করে যেতে লাগলো। মানে এই যে কিস্সাটা সে শোনাচ্ছে, একবার গান করছে, একবার যেমন কথা বলে তা সেই গুরুগম্ভীর কণ্ঠে, মানে একটা ভারী তার কণ্ঠস্বর, তার স্বর নিয়ে এটা বলছে। এইভাবে আমরা দেহরাদুন এক্সপ্রেসের সেই থার্ড ক্লাস গাড়িখানিতে যেন এক প্রস্তুত সাহিত্য গোষ্ঠী সম্মেলন লাগিয়ে দিল। মানে কি হচ্ছে, তারা যেন একটা দেহরাদুন এক্সপ্রেসের ওই যে তৃতীয় যে বগি, তার মধ্যে যেন তারা প্রস্তুত সাহিত্যর একটা সম্মেলন লাগিয়ে দিল। দেখো, আমার সামনের বেঞ্চিতে দুই পাঠান সহযাত্রী নিজেদের ভাষায় আমার সম্বন্ধে আলোচনা করছে। তো দুজন যে পাঠান যে দেখো সামনের বেঞ্চে বসেছে, কার সম্বন্ধে আলোচনা করছে? লেখকের সম্বন্ধে। কি বলছেন তারা? শুনলুম, পশতু ভাষা বুঝি না। লেখক পশতু ভাষা জানে না, কিন্তু এই ভাষায় প্রচুর ফার্সি আর আরবি শব্দ আছে, কাজেই উর্দুটাও একটু জানা থাকলে অনেক শব্দ বুঝতে পারা যায়। মানে কি হচ্ছে, সে পশতু ভাষা জানে না, কিন্তু একটু একটু আধটু ফার্সি জানে, আরবি জানে, উর্দুটাও জানা। তাই সে কি হচ্ছে, তার সাহায্যে কি বিষয় আলাপ হচ্ছে সেটা বুঝতে দেরি হয় না। মানে এগুলো জানার কারণে সেটা পুরোটা বুঝতে না পারলেও কিছুটাও বুঝতে পারছে। এরা ভারী বিদ্বান আর বুদ্ধিমান। কি বলছে, এরা অনেক জ্ঞানী, অনেক বুদ্ধি আছে এদের, দেখছো না? ইংরেজদের লেখা সব বই পড়ে আর ফার্সি পড়ে। কি বলছে, ইংরেজদের লেখাও পড়ে আবার ফার্সিও পড়ে। এই বাবু আমাদের সম্বন্ধে কত খবর জানে। হচ্ছে আমাদের সম্বন্ধে অনেক খবর জানে। কে জানে? লেখক। মাই আমাদের খাস দেহাতি কোথাও কত জেনে নিয়েছে, মানে আমাদের সম্বন্ধে কত কি জেনে নিয়েছে। পাঠান দেশে পাঠানদের মধ্যে একটি বাঙালি ভদ্রলোকের অভিজ্ঞতার কথা কোনো বাংলা মাসিক পত্রে, বোধহয় প্রবর্তক পত্রিকায় অনেকদিন আগেই পড়েছিলুম, সে কথা মনে হচ্ছে। মানে কি হচ্ছে, এই পাঠানদের মধ্যে একটা বাঙালি ভদ্রলোকের অভিজ্ঞতার কথা কোথায় পড়েছিল? বোধহয় প্রবর্তক পত্রিকায়। বুঝতেই পারছো? দেখো, এটাও একটা তোমাদের প্রশ্নের মধ্যে আছে, এটাও একটা যদি দিয়ে দিতেই পারে যে কোন পত্রিকায় বোধহয় সে জেনেছিল, তো প্রবর্তক পত্রিকায়। দেখো, পাঠানদের প্রায় প্রত্যেকেই ক্রমে এক একটি বেঞ্চ বা বার্থ দখল করে শোবার চেষ্টা করলে, মানে কি হচ্ছে, তারা এক এক মানে এবার তো শোয়ার টাইম, তো যে যার কিভাবে সে তারা শ্রবণ গ্রহণ করবে, সেজন্য তারা সব তাদের জায়গা দেখে নিচ্ছে। তখন রোজার সময়, কোন সময়? রোজার কি হচ্ছে, রোজা হচ্ছে মুসলিম সমাজে রমজান মাসে সাধারণত রাখা হয়, একটি মাসেই এই রোজা মুসলিমরা রাখে। সকলেই আগেই সন্ধ্যা আহার সেরে নিয়েছিল। মানে কি হচ্ছে, তারা সন্ধ্যায় আহার মানে কি তাদের খাবার খেয়ে নিয়েছিল। এই রাতে আমারও বেশ ভালো ঘুম হলো। কি বলছে, আমারও বেশ ভালোই ঘুম হলো। আমার বলতে কার? লেখকের। এদের সঙ্গে থেকে গাড়ির ভিতরকার সৌরভে আমার নাসিকাটিও ক্রমে অভ্যস্ত হয়ে গেছিল। মানে কি হচ্ছে, এই গন্ধের মধ্যে তার কবির মানে লেখকের থেকে থেকে তারও এটা সহ্য হয়ে গেছিল, তার নাসিকা এটা সহ্য করে নিয়েছিল এই গন্ধটা। তারপরের দিন খুব ভোরে উঠে দেখি, কি দেখছে ভোরে? এদের মধ্যে কেউ কেউ উঠে নামাজ পড়ছে। কারণ তোমরা জানো যে মুসলিম সমাজে কি হচ্ছে, ভোরে উঠে কি হয়, সকালে নামাজ পড়ে। তো তাদের মধ্যে কি দেখছি লেখো, যে কেউ কেউ নামাজ পড়ছে। আর সারাদিন রোজার উপোস করতে হবে বলে খুব ভোরে ভোর পেট খেয়ে নিচ্ছে বড় বড় পাঠান, রোটা আর কাবাব। কি কি তার জানে, যে সারাদিন তারা শুকিয়ে থাকবে, সেই আবার যখন সূর্য ডুববে তখন তারা তাদের আবার খাবার খেতে পারবে। তো তার জন্য তারা কি করছে, তারা খাবারটা তাদের
সেরে নিচ্ছে। কারণ কোন সময়ের কথা বলা হয়েছে? রোজার সময়। তো কি খাচ্ছে? রোটা খাচ্ছে আর কাবাব। পটুয়াখালীর বৃদ্ধ আগা সাহেবকে দেখি অনেক আগেই উঠে বসে তসবি বা মালা জপ করছে। মানে তসবি জানো যে একটা, যে তার মধ্যে মতি থাকে, সেগুলো কি হচ্ছে এভাবে পড়েই যাচ্ছে। তো কে পড়ছে? আগা সাহেবকে দেখছে। নব্বতু নৌ ওসমাই হাসানা, অর্থাৎ আরবি ভাষায় ঈশ্বরের ৯৯টি পবিত্র ও সুন্দর নাম মালার এক একটি দানা গুনে গুনে আবৃত্তি করা হয় নিবিড়ে। মানে কি হচ্ছে? একদম নিবিড়ে মানে কি? শান্ত মধ্যে একটা পরিবেশের মধ্যে কি করছে? যে ঈশ্বরের যে ৯০টি নাম, আল্লাহর যে ৯০টি নাম, সেটাতে তার মালার মধ্যে পড়ছে, ৯৯টি নাম পড়ছে। আমার ঘুম ভাঙতে আর তার সঙ্গে চোখাচোখি হতে, মানে যখন লেখকের ঘুম ভাঙলো, তার পুরো চোখে চোখে চোখ পড়লো, তখন কি হচ্ছে? তিনি আমাকে সুখ সৌপিক প্রশ্ন শুধালেন, বাবু কাইলো রাতে একটু কায়ত হইবার পারছিল? বলছে কি, তাকে মানে জিজ্ঞাসা করছে যে কালকে রাতে তুমি ঠিকঠাক ঘুমিয়েছো তো? কাকে জিজ্ঞাসা করছে? লেখককে জিজ্ঞাসা করেছে। কে জিজ্ঞাসা করছে? আগা সাহেব। দেখো, অর্থাৎ কাল রাতে একটু কাত হতে বা নিদ্রা দিতে পেরেছিলে? মানে বললাম ওইখানে যে ভালোভাবে তোমার ঘুম হয়েছে কি জিজ্ঞাসা করছিল। এই প্রশ্নটি যে স্বাভাবিক ভদ্রতা প্রণোদিত, সন্দেহ নেই। মানে এর মধ্যে এটা যে ভালোবেসে জিজ্ঞাসা করছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। ইতিমধ্যে আমাদের গাড়ি বোধহয় আসানসোল এসে পড়েছে। মানে এই সময় কি হচ্ছে? কোথায় চলে এসেছে? আসানসোলে চলে এসেছে। এইভাবে যথাকালে কলকাতাতে এসে পৌঁছালো। মানে কোথায় পৌঁছালো এবার? কলকাতাতে। গাড়ির ভিড়ের কথা চিন্তা করলে বলতে হবে বেশ ভালোই এলো। মানে কি হলো? মানে যে হারে ভিড় ছিল, তার মধ্যে যে লেখক অত মানে সুন্দরভাবে যাত্রা করতে পারলো, তো তার জন্য বলছে যে ভালোভাবেই এলাম আমি। আর ক্ষণিকের সহযাত্রী ভিন্ন জাতির বন্ধু কতগুলির সঙ্গে সুখও লাভ হলো। মানে কি হচ্ছে? মানে কিছুক্ষণের, ক্ষণিকের মানে কি? কিছুক্ষণের সহযাত্রী কি হচ্ছে? বিভিন্ন ভিন্ন জাতির, মানে নানা ধরনের জাতির মধ্যে কি হচ্ছে? তার বন্ধু হচ্ছে। তাদের সঙ্গে সে অনেকটা আনন্দ ভোগ করলো। কে করলো? লেখক। তাদের কারোর সঙ্গে আর ভবিষ্যতে কখনো দেখা হবে না। কি বলছে? আর কোন সময় কি তাদের সঙ্গে আমার ভবিষ্যতে দেখা হবে সেটাও কোনো মানে একদম নির্দিষ্ট মানে সে বলতে পারবে না। তো তাই বলছে যে আর ভবিষ্যতে দেখা হবে না। অন্তত বোধহয় এভাবে নয়, কিন্তু এই রাত্রির কথা খুব ভালোভাবেই আমার মনে আছে। কি বলছে? এই দিনটির কথা, এই রাত্রির কথা লেখকের মনের মধ্যে ভালোভাবেই আছে। তাহলে দেখো, এই বিষয়টি আজকে দেখো আলোচনা করলাম যে পথ চলতি যে কতটা সুন্দর কাহিনী। দেখো এই বিষয়টা আজকে আলোচনা করলাম, পথ চলতি গল্পটি দেখো কতটা সুন্দর। যে একটা বাঙালি লেখক যে পাঠানদের মধ্যে কিভাবে নিজেকে মানিয়ে নিয়েছিল, কিভাবে তাদের সঙ্গে যে কলকাতা পর্যন্ত যাত্রা করতে পেরেছিল, যে একটা অবাকজনক বিষয়। তো তার মধ্যে দেখো, তাতে প্রথমেই তো লেখকের কষ্ট হয়েছিল ঠিকই, তা দেখো তারপর কিভাবে তাদের সঙ্গে সে ভালোভাবে এই যাত্রা করলো। সে বলছে যে আমি এই যাত্রা কোনোদিনই ভুলতে পারবো না। থ্যাংক ইউ সো মাচ। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, দেখতে থাকবেন। আমাদের আরেকটি বাংলা শিক্ষক আছে, তোমাদের আগেই বলেছি। দেখতে থাকুন, ভালো থাকবেন। বাই বাই।